তো এই গল্পে শুরু হয় 1989 সাল থেকে, যেখানে আমরা দেখতে পারি কোরিয়ার একটা শহর খুব দ্রুতই পরিবর্তন হচ্ছিল। তখন আমরা তাই নামের একটা সিঙ্গেল ফাদারকে দেখতে পারি, যার 11 বছরের জে নামের একটা ছেলে ছিল। আসলে তাই একটা রেস্টুরেন্টে জব করতো, আর জব করেই তার ছেলের সমস্ত খরচ ওঠানোর ট্রাই করতো, আর তার বাবা ছেলে একটা ভাড়া বাসায় থাকতো। তবে এরপরে একদিন রাতের বেলায় ঘর ভাড়া নেওয়ার জন্য মিস লিন চলে আসে। আসলে আমরা জানতে পারি মিস লিন এখানে ল্যান্ডলর্ডের জন্য সমস্ত ভাড়াটিয়াদের থেকে ভাড়া কালেক্ট করে। আর তাছাড়া যেহেতু মিস লিন দেখতে অনেকটা সুন্দর ছিল, এই জন্য যে তাকে মিস প্রিটি বলে ডাকতো। আর তাছাড়া তার হাবভাব দেখে আমরা এই জিনিসটাও বুঝতে পারি যে মিস লিনের মনের মধ্যে তাই এর জন্য একটা সফট কর্নার আছে। প্রতি মাসে সে তাদের থেকে ভাড়া তো কালেক্ট করেই, তবে প্রতিবারই ভাড়া কালেক্ট করার সময় সে জের জন্য খাবার দাবারের কিছু না কিছু নিয়ে আসে। এই জন্য জেও তাকে দেখে খুবই হ্যাপি হয়ে যায়। এরপরে লিন তাদেরকে বলে যে নিচের ফ্লোরে যেই ভাড়াটি আছে তারা নতুন ঘর কিনে ফেলেছে, এই জন্য সমস্ত ভাড়া তারা কমপ্লিট করে দিয়েছে। সামনের মাসে নিউ ইয়ারে তারা সেই নতুন ঘরে শিফট হয়ে যাবে। এখন যদি আপনি চান তাহলে আপনি উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোরে চলে যেতে পারেন, কারণ সেখানে ভাড়া একটু কম আছে। আর আপনি একটা সময় আমাকে বলেছিলেন যে আপনার ওয়াইফের একটা স্বপ্ন ছিল যে আপনি একটা সেলুন খুলবেন। এখন যদি আপনি সেটা করতে চান তাহলে নিচের ফ্লোরে চাইলে করতে পারেন। তবে তখন তাই বলে যে হ্যাঁ ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, আর আমি অলরেডি এটার প্রিপারেশন নিয়েও ফেলেছি। যদি আমি নিচের ফ্লোর ভাড়া নেই তাহলে আমি অবশ্যই আপনাকে জানাবো। তো এরপরে ঘরের মধ্যে যাওয়ার পরে সে তার ছেলেকে গোসল করতে যাওয়ার জন্য বলে, আর সে নিজেই তার জন্য একটা কোট সেলাই করা শুরু করে। আর যখন সে গোসল করে আবারও ব্যাক করে, তখন সেই কোটটা পরিয়ে তার ফিটিং চেক করা শুরু করে। তবে যেহেতু এখন পর্যন্ত সে স্লিপ বানায়নি, এই জন্য সে স্লিপের মাপ নিতে নিতে তার ছেলেকে বলে যে এখন সেলুন খোলার জন্য পর্যাপ্ত সেভিংস আমাদের কাছে নেই। আসলে যদি আমরা সেলুন খুলতে চাই তাহলে আমাদেরকে আরও 3 বছর পর্যাপ্ত সেভিংস করতে হবে, তারপরেই আমরা চাইলে একটা সেলুন খুলতে পারবো, কারণ একটা সেলুন খুলতে অনেক টাকার প্রয়োজন। আর এইটা শোনার সঙ্গে সঙ্গেই যে স্বপ্ন দেখা শুরু করে যে আজ থেকে 3 বছর পরে তাদের নিজেদের একটা হেয়ার সেলুন হবে। তো এরপরে সিন চলে আসে পরদিন সকালবেলা। আমরা দেখতে পারি তাই তার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে নাস্তা দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। আর এরপরে সে একটা হেয়ার ডামের উপরে তার হেয়ার কাটিংয়ের প্র্যাকটিস করা শুরু করে, মানে কিছু নকল চুল কেটে সে প্র্যাকটিস করা শুরু করে। আর এরপর যখন তার অফিসে যাওয়ার সময় চলে আসে, তখন সে সেখান থেকে সোজা অফিসে চলে আসে। আর স্কুল শেষ হওয়ার পরে যে সেখান থেকে সোজা রেস্টুরেন্টেই চলে আসে, আর এখানে বসে বসেই সে তার হোমওয়ার্ক সমস্ত কিছু কমপ্লিট করে। আর ততক্ষণে তার বাবা রেস্টুরেন্টে কাস্টমারদের থেকে অর্ডার নিয়ে সেগুলো এনে শেফকে বুঝিয়ে দেয়, আর খাবার দাবার রেডি হলে সেগুলো নিয়ে আবার সার্ভও করে দেয়। আর এখান থেকে রাতের বেলায় যখন তারা বাসায় ব্যাক করে, তখন খাবার দাবার খাওয়ার পরে দুই বাবা ছেলে মজা করা শুরু করে, মানে তারা সেলুনের গেম খেলা শুরু করে, যেখানে যে তার বাবার হেয়ার ওয়াশ করার নাটক করা শুরু করে। এরপর পরদিন সকালবেলা যখন যে স্কুল থেকে ব্যাক করার ট্রাই করছিল, তখন প্রতিদিনের মতো আজকেও স্কুলের 3টা ছেলে জেকে বুলি করা শুরু করে। যদিও যে তাদেরকে আটকানোর কথা মনে মনে চিন্তা করছিল, তবে যেহেতু তারা অনেক শক্তিশালী ছিল, এই জন্য যে তাদের সাথে ফাইট না করে সেখান থেকে চলে আসে। তো এখান থেকে সিন চলে আসে কয়েকদিন সামনে। এখন আমরা দেখতে পারি তাই তার ছেলের জন্য যেই কোটটা সিলিয়েছিল সেই কোটটা তাকে পরিয়েই একটা বিয়ের অনুষ্ঠানে চলে আসে। আর এখানে তাই একটু বেশি নেশা করে ফেলে, মানে একটু বেশি মদ খেয়ে ফেলে, এই জন্য তার বমি হওয়া শুরু হয়ে যায়। আর যখন যে তাকে সামলানোর জন্য আসে, তখন তাই তাকে বলে আমি সম্পূর্ণ ঠিক আছি। আর এরপর সে তাকে একটা গুড নিউজও দেয়। সে বলে যে তোমার একটা আঙ্কেল আমাকে বলেছে যে সে স্টক মার্কেটে অনেক বেশি টাকা ইনকাম করেছে, মানে তার অনেক বেশি লাভ হয়েছে। এখন যদি আমরা চাই তাহলে সে আমাদেরকে সেলুন খোলার জন্য কিছু টাকা ধার দিতে পারে। আর এইটা শোনার পরে তো যে পুরো পাগলের মতোই হয়ে যায়, মানে সে খুশিতে নাচানাচি করা শুরু করে। আর এরপর সে তাকে বলে যে মা আমাদেরকে বলেছিল যে কোনো স্কুল বা বাস স্ট্যান্ডের কাছে সেলুন খোলা উচিত, কারণ সেখানে সেলুন অনেক ভালো চলে। সো এই জন্য আমরা এই 2টা জায়গার কোনো একটা জায়গাতেই ঘর রেন্ট নেব, যাতে করে আমরা সেখানে সেলুন খুলতে পারি, আর আমাদের সেলুনের মধ্যে অনেক বেশি কাস্টমাররা আসবে। এখান থেকে যখন তারা বাসায় চলে আসে, তখন যে তার বাবাকে হ্যান্ডেল করে তাকে কোনো রকমের বিছানায় শুয়ে দেয়, আর তার জুতা মুতা খুলে পরিষ্কারও করে ফেলে। আর এরপরে সে তার মায়ের ছবিটা দেখে তাকে মিস করা শুরু করে, আর তার ছবির সঙ্গেই কথাবার্তা বলা শুরু করে। সে তাকে বলে যে মা, তোমার স্বপ্ন আমরা পূরণ করতে যাচ্ছি। তো এরপরে পরদিন সকালবেলা যখন তারা ঘুম থেকে ওঠে, তখন তাই তার ছেলের সঙ্গে কথাবার্তা বলে। আর সে তাকে বলে যে আজকে রাতের বেলায় আমি মিস লিনের সঙ্গে নিচের ফ্লোরটা ভাড়া নেওয়ার ব্যাপারে কথাবার্তা বলবো। তবে এটা শোনার পরে যে মনটা একটু খারাপ হয়ে যায়। সে তাকে বলে যে বাবা, এখানে তো আশেপাশে কোনো স্কুল বা বাস স্ট্যান্ড নেই, তাহলে এইটা আমরা কেন নেব? তখন সে তার ছেলেকে বুঝিয়ে বলে যে দেখো, সেই সমস্ত লোকেশনে আমরা যদি রুম রেন্ট নিতে চাই তাহলে আমাদের আরও বেশি টাকার দরকার পড়বে। সো এই জন্য আমাদেরকে শুরুটা তো এখান থেকেই করতে হবে। এরপরে যখন রাতের বেলায় তাই তার কাজ শেষ করে বাসার দিকে ব্যাক করছিল, তখন তার পরিচিত একটা সাইকেল মেকানিকের সঙ্গে তার দেখা হয়ে যায়। আর তার সাথে কথা বলে সে জানতে পারে যে তাদের ল্যান্ডলর্ড সমস্ত জায়গা জমি বিক্রি করে দিচ্ছে, কারণ এখানে জায়গার দাম ডাবল হয়ে গেছে। আর সে তাকে বলে যে তোমার কি মনে হয় ল্যান্ডলর্ড তোমাদের ওই জায়গার জায়গাগুলো সেল করবে না? অবশ্যই এখানেরগুলো সেল করার পরে তোমাদেরগুলোও সে সেল করে দিবে।
তারপরে পরদিন স্কুল ছুটির পরে যখন যে বাসার দিকে ব্যাক করার ট্রাই করছিল তখন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। এই জন্য সে গিয়ে একটা বাথরুমের মধ্যে লুকানোর ট্রাই করে। তবে সেখানে সেই 3টা ছেলে অলরেডি উপস্থিত ছিল যারা প্রতিদিন তাকে বুলি করতো। এই জন্য সে দ্রুত সেখান থেকে পালিয়ে একটা দোকানের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। তবে এই দোকানের কাছেই তাদের ল্যান্ডলর্ডের গাড়িটা ছিল। আর সে যখন জেকে দেখতে পারে তখন সে তাকে ডেকে গাড়ির মধ্যে তুলে নেয় আর যেও তার গাড়ির মধ্যে উঠে পড়ে। তবে এরপরেই লোকটা তাকে বলে যে তুমি কি জানো না যে আজকাল বাচ্চাদেরকে কিডন্যাপ করা হচ্ছে? তুমি কিছু না চিন্তা করেই আমার গাড়ির মধ্যে কেন উঠে পড়লে? যদি এখন আমি তোমাকে কিডন্যাপ করে ফেলি তাহলে তোমাকে তো আর কেউ খুঁজেও বের করতে পারবে না, কেউ কোনোদিন জানতেও পারবে না তুমি কোথায় গায়েব হয়ে গেছো। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে যে একটু ভয় পেয়ে যায় আর সে এটার কোনো অ্যান্সারই দেয় না। আসলে আমরা জানতে পারি যে ল্যান্ডলর্ডকে চিনতও না, তবে ল্যান্ডলর্ড জেকে খুব ভালো করেই চিনত। আর এই জন্য ল্যান্ডলর্ড তার ড্রাইভারকে বলে চলো জেকে তার বাসায় ড্রপ করে দিয়ে আসি। আসলে তখন আমরা জানতে পারি সে তার নামটাও জানতো আর তার অ্যাড্রেসটা তো সে খুব ভালো করেই জানতো। এই জন্য যে আরও একটু বেশি ভয় পেয়ে যায়। এই জন্য যতক্ষণ পর্যন্ত সে তাকে তার বাসার সামনে ড্রপ করে না দেয় ততক্ষণ পর্যন্ত সে কোনো কথাই বলছিল না। তো এরপরে রাতের বেলায় যখন যে খাবার দাবার খাচ্ছিল তখন তাই তাকে জিজ্ঞেস করে যে নিচের ফ্লোরের লোকজন আমাকে বলল যে আজকে তোমাকে ল্যান্ডলর্ড এসে ড্রপ করে দিয়ে গিয়েছিল। তখন যে তাকে বলে যে বাবা আমি তো তাকে চিনতামই না, আমি যদি জানতাম সে ল্যান্ডলর্ড তাহলে তো আমি তাকে বলতাম যে আমাদের কাছে একটা ঘর সেল করে দিন। তবে তখন তার বাবা তাকে বলে যে এখন জমিনের দাম ডাবল হয়ে গেছে, মিস লিনের সাথে আমি কথা বলে এই ব্যাপারটা জানতে পেরেছি। সো এখন কোনো জমি কেনার ক্ষমতা আমাদের নেই, আমাদের এখন আরও বেশি সেভিংস করতে হবে যাতে করে পরবর্তীতে আমরা এই ব্যাপারে চিন্তা করতে পারি। তবে এইটা শোনার পরে যে একটু বেশি শক্ট হয়ে যায়। এই জন্য সে তার বাবাকে রিকোয়েস্ট করা শুরু করে যাতে করে সে মিস লিনের সঙ্গে কথাবার্তা বলে আর মিস লিনের মাধ্যমে ল্যান্ডলর্ডকে রিকোয়েস্ট করে কোনোভাবে একটা জমি কিনে ফেলে। তবে তাই তাকে বলে যে দেখো মিস লিন হচ্ছে সাধারণ একজন কর্মচারী, সো আমাদের পার্সোনাল কোনো ইস্যুতে আমরা তাকে কোনোভাবেই বিপদে ফেলতে চাই না। এই জন্য যে তার বাবার কাছে সেই ল্যান্ডলর্ডের নাম জিজ্ঞেস করে। আর তখন তার বাবা বলে ল্যান্ডলর্ডের নাম তো এমনিতে কিম, তবে সবাই তাকে ওল্ড ফক্স বলেই ডাকে কারণ সে তাদের মতোই চালাক। তো এরপর পরদিন সকালবেলা যখন ল্যান্ডলর্ড রেস্টুরেন্টে সবার সাথে মিট করতে চলে আসে তখন দেখার সঙ্গে সঙ্গেই তাই তাকে থ্যাংক ইউ বলে কারণ সে জেকে বাসায় ড্রপ করে দিয়েছিল। তবে তখন ল্যান্ডলর্ড তাকে বলে যে কোনো ছাতা ছাড়াই সে বৃষ্টির মধ্যে ভিজছিল, এই ব্যাপারে তোমার একটু খেয়াল রাখা উচিত। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে এই রেস্টুরেন্টটাও এই ল্যান্ডলর্ডের, সে আসলে অনেক জায়গা জমি এবং অনেকগুলো বিজনেস ওন করে। তো এরপরে যখন রাতের বেলায় টাইপ বাসায় ব্যাক করে তখন সে তার ছেলেকে কিছু খাবার দাবার দেয় আর সে বলে যে মিস প্রীতি তোমার জন্য এগুলো পাঠিয়েছে। তবে এইবার খাবার দাবার পেয়েও যে হ্যাপি হয় না। সে তার বাবাকে বলে যে আপনি বাকি মানুষদের মতো স্টক কেন কিনছেন না, আপনি আপনার চারপাশে একটু ভালো করে তাকিয়ে দেখুন, সবাই স্টক কিনে বড়লোক হয়ে যাচ্ছে আর এদিকে আমরা কিনে একটু জমি পর্যন্ত কিনতে পারছি না। তো এরপরে পরদিন সকালবেলা যে ঠিক সেই দোকানের সামনে চলে আসে যেই দোকানের সামনে সে ল্যান্ডলর্ডকে পেয়েছিল। আজকেও ল্যান্ডলর্ড এখান থেকে চা খেয়ে চলে যাওয়ার ট্রাই করছিল, তবে তখনই যে গিয়ে তার উইন্ডোতে নক করে তার উইন্ডোটা খোলায়। আর এরপর সে তাকে বলে যে আমি খুব ভালো করেই জানি আপনি কে, আপনি হচ্ছেন ওল্ড ফক্স আর আমি আপনাকে একেবারেই ভয় পাই না। আর এইটা শোনার পরে সেই বৃদ্ধ হাসা শুরু করে আর এই জন্য সে তাকে আবারও গাড়ির মধ্যে তুলে আনে আর সে তাকে বলে যে আচ্ছা তাহলে তুমি ওল্ড ফক্সকেও ভয় পাও না, তাহলে কেন তুমি সেই 3টা ছেলেকে ভয় পাও যারা তোমাকে বুলি করে? কারণ তারা তোমার চেয়ে বেশি শক্তিশালী এই জন্য। আর এরপর সে তাকে বলে যে যদি তুমি কাউকে শক্তি দিয়ে ফেস করতে না পারো তাহলে তার কোনো দুর্বলতা খুঁজে বের করার ট্রাই করো, তাহলেই তুমি তাকে খুব সহজেই ফেস করতে পারবে। চলো তোমার আমি একটু সাহায্যই করে দেই। আসলে আমার কোম্পানিতে একটা মহিলা কাজ করে যে কিনা অল্প কিছু টাকার জন্য যে কারোর সাথে শুতে রাজি হয়ে যায় আর তার মনে হয় যে সে যা কিছুই করছে না কেন এই ব্যাপারটা কেউই জানতে পারে না। তবে সে সিসিটিভি ক্যামেরা সম্পর্কে একেবারেই সচেতন না, এই জন্য সে যা কিছুই করে সমস্ত ব্যাপারগুলো আমি খুব ভালো করেই দেখতে পারি। আসলে সে কি করছে না করছে এতে করে আমার কিছুই যায় আসে না, তবে আমার মনে হলো এই ইনফরমেশনটা তোমার কাজে লাগতে পারে কারণ যেই 3জন তোমাকে বুলি করে সেখানে এই মহিলারও একটা ছেলে আছে। আর এতটুকু বলার সঙ্গে সঙ্গে জের ঘর চলে আসে, এই জন্য সে তাকে ড্রপ করে দিয়ে চলে যায়। তবে গাড়ি থেকে নামার একটু পরে জের মনে পড়ে যে আজকে তো সে ল্যান্ডলর্ডের সাথে দেখাই করেছিল একটা ল্যান্ড বিক্রি করার ব্যাপারে কথাবার্তা বলতে, তবে সেটা তো বলাই হলো না। এই জন্য সে গাড়ির পেছনে একটু দৌড়াদৌড়িও করে, তবে ল্যান্ডলর্ড তার দিকে খুব একটা নজর দেয় না, সে এখান থেকে চলে যায়। এই জন্য যে প্রচণ্ড মন খারাপ করে সারাটা রাত একটা পার্কে গিয়ে বসে থাকে। আর যখন রাতের বেলায় তার বাবা তাকে খুঁজে পাচ্ছিল না তখন সে ঘুরতে ঘুরতে পার্কের মধ্যে চলে আসে আর সে দেখতে পারে যে এই ঠান্ডার মধ্যে সোয়েটার ছাড়াই বসেছিল। এই জন্য সে তার সোয়েটার খুলে দ্রুত তাকে দেয় আর তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো কোনো কিছুই চেঞ্জ হয়নি, আমাদের আর শুধুমাত্র 3টা বছর সেভিংস করতে হবে, এরপর খুব সহজেই আমরা একটা জমি কিনে ফেলতে পারবো। এইটা বলেই সে তাকে বাসায় এনে শুয়ে দেয়, যেও চুপচাপ শুয়ে পড়ে। তবে পরদিন সকালবেলা যখন তাই এসে চেক করে তখন সে দেখতে পারে যে এর গায়ে প্রচণ্ড জ্বর ছিল। এই জন্য সে দ্রুত যে এর স্কুলে কল দিয়ে এটা জানিয়ে দেয় যে আমার ছেলের অনেক বেশি ফিভার হয়েছে, এই জন্য আজকে সে স্কুলে আসতে পারবে না। এরপর সে তার কাজের জায়গায় কল দিয়ে বলে দেয় যে আজকে যেহেতু আমার ছেলের ফিভার হয়েছে এই জন্য আমিও কাজে আসতে পারবো না। এরপরে তাই তার বাসায় সারাটা দিন থাকে আর যে এর দেখাশোনা করা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য যে তো ঠিক হয়ে যায়, তবে সে নিজেই অনেকটা অসুস্থ হয়ে যায়।
এরপরে রাতের বেলায় যখন মিস লিন ভাড়া নেওয়ার জন্য আসে তখন তাই তার ছেলেকে বলে দেয় যে ড্রয়ার থেকে টাকা বের করে মিস লিনকে দিয়ে দাও। আর যখন যে এমনটাই করে তখন মিস লিন তাকে জিজ্ঞেস করে যে তুমি আজকে ঘরে একা নাকি, তোমার বাবাকে যে দেখলাম না। তখন যে তাকে বলে যে আমার বাবা পাশের রুমে শুয়ে আছে, কারণ তার শরীর খুব একটা ভালো নেই। আর এটা শোনার পরে যখন মিস লিন ঘরের মধ্যে ঢুকে চেক করে তখন সে দেখতে পারে তাইয়ের জ্বর অনেকটা বেড়ে গিয়েছে। এই জন্য সে তার জ্বর কন্ট্রোল করার জন্য তার মাথায় ভেজা কাপড় দেয় আর তার একটু সেবা করা শুরু করে। তবে একটু পরে মিস লিন এই জিনিসটাও নোটিস করে যে তাইয়ের শরীর ঘামে অনেকটা ভিজে গেছে। যদি এই ভেজা কাপড় নিয়ে সে শুয়ে থাকে তাহলে তার রোগ আরও বেশি বাড়তে পারে। এই জন্য সে তার ভালো একটা কাপড় তার পাশে রেখে দিয়ে বলে যে আমি যেকে নিয়ে একটু নিচে যাচ্ছি তাকে কিছু খাইয়ে আনছি, এতক্ষণে তুমি তোমার কাপড়টা চেঞ্জ করে ফেলো। এরপর সে যে কেউ কাপড় চোপড় পরিয়ে সোজা নিচে নিয়ে আসে নুডলস খাওয়ানোর জন্য। আর এখানে যে লিনের কাছে রিকোয়েস্ট করে বলে যে আপনি ওল্ড ফক্সের সাথে কথাবার্তা বলে আমাদেরকে কম দামে একটা ঘর কেনার ব্যবস্থা করে দিন না। তবে এইটা শোনার পরে লিন একটু হেসে তাকে বলে যে দেখো এখন তুমি যে নুডলসটা খাচ্ছ এটা একটা সময় 32 টাকা ছিল, কিন্তু এখন এটা 35 টাকা হয়ে গেছে। আসলে দামের বাড়াটা খুবই নর্মাল একটা ব্যাপার, আর এটা কোনোদিনও কমবে না, এটা আস্তে আস্তে করে বাড়তেই থাকবে। এখন আমরা তো চাইলেও আর নুডলসওয়ালাকে এটা বলতে পারবো না যে আমাকে 32 টাকাতে এটা দিয়ে দেন, কারণ এটা বানাতে তার অনেক খরচ হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। সে তো সেগুলো যোগ করে তার কিছু লাভ রেখেই আমাদের কাছে সেল করবে। তারপরে পরদিন সকালবেলা মিস লিন আবারও চলে আসে তাদের দেখাশোনা করার জন্য। আর সে দেখতে পারে তাইয়ের জ্বর এখন পর্যন্ত ভালো হয়নি। এই জন্য সে আবারও জেয়ের জন্য এবং তাইয়ের জন্য কিছু রান্নাবাড়া করে তাদেরকে খাইয়ে দেয়। আর যেহেতু এখন যে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল এই জন্য সে তাকে স্কুলেও নিয়ে ড্রপ করে দিয়ে আসে। আর স্কুল ছুটির পরে সে তার গাড়ি দিয়ে তাকে পিকও করে ফেলে। আর গাড়িতে ওঠার পরে মিস লিন তাকে বলে যে আজকে যেহেতু আমার একটু কাজ আছে এই জন্য প্রথমে আমরা ল্যান্ডলর্ডের বাসায় যাব, এরপরে আমি তোমার বাসায় ড্রপ করে দিব। তবে যাওয়ার সময় যে নোটিস করে এই গাড়িটা খুবই হাইফাই একটা গাড়ি, এই জন্য সে মিস লিনকে বলে যে আপনার গাড়িটা তো অনেক সুন্দর। তবে মিস লিন বলে যে না, এই গাড়িটা আমার না, এইটা ল্যান্ডলর্ড আমাকে ইউজ করার জন্য দিয়েছে, এত ভালো গাড়ি তো আমি অ্যাফোর্ডও করতে পারবো না। তো এরপরে যখন তারা দুজন ল্যান্ডলর্ডের বাসায় চলে আসে তখন এত সুন্দর আর ভিআইপি বাসা দেখার পরে যে পুরোপুরি শকড হয়ে যায়। আর যখন সে ল্যান্ডলর্ডের সাথে মিট করে তখন সে আর নিজেকে কন্ট্রোলই করতে পারে না। এই জন্য সে তার মনের সমস্ত কথাগুলো তাকে বলে দেয়। সে বলে যে আমার বাবা একটা ঘর কিনতে যাচ্ছে, তবে যেহেতু দাম অনেকটা বেড়ে গিয়েছে এই জন্য সে চাইলেও সেটাকে অ্যাফোর্ড করতে পারছে না। আপনি কি আপনার একটা ঘর কম দামে আমার বাবার কাছে সেল করতে পারবেন? তবে ল্যান্ডলর্ড তাকে মুখের উপরেই না করে দেয়। সে তাকে বলে যে দেখো, যদি এখন তোমার কাছে টাকা না থাকে তাহলে তোমার এখন কেনার দরকারটা কি? কয়েক বছর ওয়েট করো, টাকা জমাও, তারপরে অবশ্যই আমি তোমার কাছে সেল করব। তবে এইটা শোনার পরে যে তার উপরে রাগ করে ফেলে। আর তখন ল্যান্ডলর্ড তাকে বলে যে আমি জানি তুমি আমার উপরে রাগ করেছো, তবে অন্য মানুষ কি চিন্তা করছে এইটা দেখা আমার কাজ না। যদি আমি এমনটা করি তাহলে এটা আমার জন্য ভালো হবে না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটার শিক্ষা নিয়েছি যে যারা লাইফে সিম্প্যাথি পাওয়ার ট্রাই করে তারা লাইফে কখনোই বড় কিছু করতে পারে না। চলো তোমাকে আমি শেখাই যে কিভাবে মানুষের থেকে সিম্প্যাথি নেওয়া তুমি বন্ধ করতে পারো। প্রথমে একটু আইস ওয়াটার খাও, এরপরে চোখটা বন্ধ করো, আর এরপর জোরে জোরে বলো যে এতে করে আমার কিছুই যায় আসে না। তবে এগুলোর জন্য জেয়ের মনটা আরও বেশি খারাপ হয়ে যায়, কারণ তার মনে হয়েছিল ওল্ড ফক্স তাকে সাহায্য করবে। সে তো তাকে সাহায্য করলোই না, বরং তাকে ইমোশনলেস হওয়ার পরামর্শ দিয়ে চলে গেল। তো এরপরে যখন যে মন খারাপ করে বাসায় ব্যাক করে তখন তার বাবা এটা দেখার পরে তাকে বলে যে ওল্ড ফক্স থেকে যতটা দূরে সম্ভব থাকার ট্রাই করবে, কারণ সে মোটেও ভালো মানুষ না। সে কিছু মানুষের ফ্যামিলি পর্যন্ত ডিস্ট্রয় করে দিয়েছে। তোমার কি মনে হয় তাকে ওল্ড ফক্স এমনি এমনিই বলা হয়? তবে তখন যে ওল্ড ফক্সের মতোই তাকে উত্তর দেয় যে এতে করে আমার কিছুই যায় আসে না। এইটা বলে সে বাইরে বেরিয়ে চলে আসে। তবে প্রতিদিনের মতো এইবার সে তার বাবাকে পরামর্শ দিয়ে বলে না যে পানি গরম হয়ে গেলে গ্রিজার বন্ধ করে দেবে। আর যখন এইটার ব্যাপারে তার বাবা তার কাছে জিজ্ঞেস করে তখন সে তার বাবাকে কড়া ভাষায় বলে দেয় যে এই ছোটোখাটো সেভিংস করে আর কি হবে, আমরা কি বড়লোক হয়ে যাব নাকি? এরপরে যেহেতু পরের দিন ক্রিসমাসের ছিল এই জন্য তাই আসার সময় জেয়ের জন্য অনেকগুলো গিফট নিয়ে আসে। আর সে যেই সাইকেলটার আবদার করেছিল আজকে রাতে সে সেই সাইকেলটাও পেয়ে যায়। আর এরপর তারা বাবা ছেলে যার যার সাইকেল নিয়ে রাতের বেলায় রাইড করতে বেরিয়ে পড়ে। এরপরে দেখতে দেখতে নিউ ইয়ার চলে আসে। আর যখন যে সেই দোকানটার কাছে আবারও যায় তখন সে দেখতে পারে এখানে ল্যান্ডলর্ড বসে চা খাচ্ছিল। আসলে নিউ ইয়ার খুশিতে ল্যান্ডলর্ড অনেক দামি এক্সপেন্সিভ একটা কার নিয়েছে, আর সেই গাড়িটা করেই সে জেকে আজকে ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছে। আর যখন যে তার সাথে ঘুরছিল তখন সামনেই তারা সেই 3টা ছেলেকে পেয়ে যায় যারা জেকে বুলি করতো। এই জন্য ল্যান্ডলর্ড ইচ্ছা করে গাড়িটা তাদের সামনে দিয়ে খুবই স্লোলি পাস করে। আর যখন তারা 3জন এত দামি গাড়িতে ল্যান্ডলর্ডের সাথে জেকে দেখতে পারে তখন তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর তাদের এত হতাশাজনক মুখ দেখতে পেয়ে যে এর অনেক বেশি খুশি লাগে। আর এই খুশিতে খুশিতে সে মিস লিন সম্পর্কে এমন একটা কথা ল্যান্ডলর্ডকে বলে দেয় যেই কথাটা তার বলা উচিত ছিল না। আসলে মিস লিন নিজের গ্রোথের জন্য অন্য পার্টির সঙ্গে হাত মিলিয়েছিল। আর যখন ল্যান্ডলর্ড এই ব্যাপারটা জানতে পারে তখন সে তার ঘরে গিয়ে তাকে আচ্ছা রকম করে ধোলাই করে। আর অন্যদিকে যে নিচের ফ্লোরে যেই কাপড়টা ছিল, মানে যারা নুডলস বিক্রি করতো, তারা নিউ ইয়ারে একটা ঘর কেনার প্ল্যানিং করেছিল। তবে কিছুদিন আগে এই লোকটা লোভের মধ্যে পড়ে সমস্ত টাকা স্টক মার্কেটে লাগিয়ে দিয়েছিল। আর আজকের দিনেই স্টক মার্কেট পুরোটা ক্রাশ হয়ে গিয়েছে, যেই জন্য তার সমস্ত টাকা ডুবে গিয়েছে।
আর এই জন্য এগুলো সহ্য করতে না পেরে সেই বৃদ্ধ লোকটা সুইসাইড করে ফেলে আর পেছনে তার ওয়াইফকে রেখে দিয়ে চলে যায়। তার ওয়াইফ তো প্রচণ্ড কান্নাকাটি করছিল, আর যখন তাই এই ব্যাপারগুলো দূর থেকে দেখতে পারে তখন তাদের জন্য তারও অনেক বেশি খারাপ লাগে। তো এরপরে মিস লিন টাইয়ের বাসায় চলে আসে আর সে তাকে কড়া ভাষায় জিজ্ঞেস করে যে তুমি ল্যান্ডলর্ডের কাছে আমার সম্পর্কে কি বলেছো। তবে এইটা শোনার পরে যে একটু বেশি ভয় পেয়ে যায়, কারণ আসলে ল্যান্ডলর্ডের কাছে তো আর তাই বলেনি, বলেছিল যে। তবে যখন তাই তার চেহারার মধ্যে আঘাতের চিহ্ন দেখতে পারে তখন তার কাছে সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞেস করা শুরু করে। তখন মিস লিন তাকে বলে যে আমি রেস্টুরেন্টের মধ্যে তাকে না জানিয়ে একটা মিটিং করেছিলাম, আমি যা কিছুই করেছিলাম সেগুলো তাকে ধোকা দেওয়ার জন্য না, বরং তার প্রফিটের জন্যই করার ট্রাই করছিলাম। তবে কে জানি আমার বিরুদ্ধে উল্টাপাল্টা তার কাছে বলে দিয়েছে, এই জন্য প্রথমবারের মতো ল্যান্ডলর্ড আমার গায়ে হাত তুলেছে। তবে তখন তাই তাকে বলে যে ঠিক আছে, এগুলো ভুলে যাও, এমনিতেও সে কোনো ভালো মানুষ না। তবে তখন লিন তাকে বলে যে না, এমনটা একেবারেই না, সে খুবই ভালো একজন মানুষ। তুমি জানো সেই আমার জীবনটা চেঞ্জ করেছে। আমি আগে একটা বার ডান্সারের কাজ করতাম, তবে একদিন সে আমাকে তার কাছে ডেকে আমার বার্থডে জিজ্ঞেস করেছিল। আর যখন আমি আমার বার্থডে বলেছিলাম আর সে জানতে পেরেছিল যে তার ছেলের বার্থডে এবং আমার বার্থডে একই দিনে, তখন থেকেই সে আমাকে তার নিজের মেয়ের মতো ট্রিট করা শুরু করে দিয়েছিল। সে আমাকে চাকরি দিয়েছে, ঘর দিয়েছে, আমাকে এমনকি গাড়ি পর্যন্ত দিয়েছে। আর এরপরে সে ল্যান্ডলর্ডের ছেলের গল্পটাও তাকে বলে। সে বলে যে আসলে ল্যান্ডলর্ড তার ছেলেকে অনেক বেশি ভালোবাসত, তবে ল্যান্ডলর্ডের এত নিয়ম কানুনের মধ্যে তার ছেলে একেবারেই থাকতে চাইছিল না। এই জন্য সে তার নিজের যোগ্যতায় পড়ালেখা করে ডাক্তার হয়েছিল, তবে একটা রোগের কারণে পরবর্তীতে তার মৃত্যু হয়ে গিয়েছিল। আর এরপর থেকে ল্যান্ডলর্ড প্রত্যেকটা ছোট ছোট ছেলে মেয়ের মধ্যে তার ছেলেকে খুঁজে বের করার ট্রাই করে। আর এরপর সে তাকে বলে যে আমি তোমার ঘর সম্পর্কেও তার সাথে কথাবার্তা বলার ট্রাই করছিলাম, তবে এখন যেহেতু সে আমার উপরে রাগ হয়ে গেছে, এখন মনে হয় না সে আমার কথার আর পাত্তা দিবে। আমি আসলে কখনোই তাকে ধোকা দিতে চাইনি, আমি সবসময় তার ভালোর জন্যই কাজ করছিলাম। আর এগুলো শোনার পরে জের মনটাও প্রচণ্ড খারাপ হয়ে যায় আর সে বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। তো এরপরে পরদিন সকালবেলা যে চলে আসে তার বাবার সঙ্গে মিট করতে, আর তার বাবাকে বলে যে নিচের ফ্লোরে যারা আছে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরকে গিয়ে বলুন যেই কোনো ওয়েতে ঘরটা খালি করতে, আর যেই কোনো ওয়েতে আপনি ঘরটা কিনে ফেলুন। তবে তখন তাই তাকে বলে যে কিছুদিন আগেই তাদের ঘরে মৃত্যু হয়েছে, তারা এখন একটা শকের মধ্যে আছে, আমি গিয়ে কি করে তাদেরকে এগুলো বলতে পারি। তবে তখন যে তাকে বলে যে তাতে করে আমাদের কি যায় আসে, আমাদের ব্যাপারটা চিন্তা করা উচিত। তবে এইটা শোনার পরে তাই পুরোপুরি শকড হয়ে যায়। সে চিন্তা করছিল আমার ছেলে এতটা নির্দয়ী কবে থেকে হয়ে গেল, এই জন্য সে তার গালে জোরে একটা চট দিয়ে দেয়, যেই জন্য যেও প্রচণ্ড মন খারাপ করে সেখান থেকে সোজা বেরিয়ে চলে আসে। তো এরপর আমরা দেখতে পারি যখন যে দোকানের পাশে বসে ওল্ড ফক্সের জন্য ওয়েট করা শুরু করে, তখন সেই তিনটা ছেলে এদিক দিয়ে যাচ্ছিল। আর যখন তারা জেগে দেখতে পারে তখন তারা তাকে বুলি করার প্রিপারেশন নেওয়া শুরু করে। তবে যে নিজেই হেঁটে তাদের সামনে যায় আর তাদেরকে বলে যে দেখো, আমি জানি না তোমাদের নাম কি, তবে আমার ফ্রেন্ড ওল্ড ফক্সকে তো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো, আর তোমার মা ওল্ড ফক্সকে অনেক বেশি ভয় পায়, আর তোমার মা যে কি উল্টাপাল্টা কাজকর্ম করে সেগুলো সম্পর্কে আমার বন্ধু আমাকে সব কিছু বলে দিয়েছে। সো যদি তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার ট্রাই করো তাহলে এই সমস্ত ব্যাপারটা আমি শহরে ছড়িয়ে দিব। যদি তুমি চাও এই সমস্ত ব্যাপারগুলো না ছড়াক তাহলে আমাকে ডিস্টার্ব করা বন্ধ করে দাও আর এখান থেকে বিদায় হয়ে যাও। আর এগুলো শোনার পরে সেই তিনটা ছেলে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়েই পালিয়ে যায়। তো এরপরে যেই গিয়ে সোজা ল্যান্ডলর্ডের সঙ্গে মিট করে আর তার সামনে পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে আর তাকে জিজ্ঞেস করে যে আপনি আমার বাবার সাহায্য কেন করছেন না। তখন ল্যান্ডলর্ড তাকে বলে যে পৃথিবীতে কেউই কারো সাহায্য করে না, যার যার সাহায্য তার নিজেকেই করতে হয়। তো এখান থেকে ল্যান্ডলর্ড তাকে সোজা রেস্টুরেন্টে নিয়ে আসে আর এখানে ফাইনালি যে তাকে জিজ্ঞেস করে যে তাহলে আপনি আমার সাহায্য কেন করেছিলেন। আর তখন ল্যান্ডলর্ড তাকে বলে যে আমি তোমার সাহায্য এই জন্য করেছিলাম কারণ আমি আমাকে তোমার মধ্যে দেখতে পাচ্ছিলাম। আসলে তোমার মধ্যেও এই দারিদ্রতা থেকে বের হওয়ার একটা ইচ্ছা আছে, যেই জিনিসটা আমার মধ্যেও ছিল। এই জন্য যদি তুমি চেষ্টা করো তাহলে তুমি হয়তো পারতেও পারো। আসলে জানো তোমার বাবাকে আমি প্রথমবার কবে নোটিস করেছিলাম? যেই দিন তোমার জন্ম হয়েছিল। আসলে সেই দিন আমার মায়েরও মৃত্যু হয়েছিল। আর যখন আমি হসপিটালে আমার মায়ের ডেথ সার্টিফিকেট আনার জন্য গিয়েছিলাম তখন লিফটের মধ্যে প্রথমবারের মতো তোমার বাবা এবং মাকে আমি দেখতে পেয়েছিলাম, যারা কিনা তোমার জন্মের জন্য খুবই হ্যাপি ছিল আর লিফটের মধ্যে হাসাহাসি করছিল। তবে যখন তোমার বাবা বুঝতে পারে লিফটের মধ্যে একটা লোক প্রচণ্ড মন খারাপ করে আসে তখন সে তোমার মাকেও হাসতে না করে দেয় আর নিজের খুশিটাকেও সে লুকিয়ে ফেলে। আর তখন থেকে আমি এই জিনিসটা বুঝে গিয়েছিলাম যে তোমার বাবা হচ্ছে গিয়ে আমার মায়ের মতো, মানে ভালো মানুষের একজন আইডল, যারা কিনা সবসময় মানুষের সাহায্য করে। অন্য মানুষ তার যত ক্ষতি করুক না কেন সে তার কোনো ক্ষতি করার ট্রাইও করে না। আর তখনই আমি এই জিনিসটা বুঝে গিয়েছিলাম যে তোমার বাবা হচ্ছে একজন লুজার, কারণ এইরকম মানুষগুলো সবসময় লুজারই হয়। তো এখন ল্যান্ডলর্ডের এই সমস্ত কথাবার্তাগুলো ভালো করে শোনা এবং বোঝার পরে যে তাকে অ্যান্সার দিয়ে বলে যে আমি কখনোই আপনার মতো হতে চাইবো না, কারণ আপনার মধ্যে দয়া মায়া বলতে কিছু নেই। আর তখন ল্যান্ডলর্ড হাসতে হাসতে তাকে অ্যান্সার দিয়ে বলে যে কিন্তু তুমি তো আমার মতো টাকাওয়ালা হতে চাইছিলে। তখন যে বলে যে হ্যাঁ, আমি আপনার মতো টাকাওয়ালা তো হতে চাইছিলাম, কিন্তু আপনার মতো নির্দয় হতে আমি চাইছিলাম না। আমি যদিও টাকাওয়ালা হয়ে যাই তবুও আমি নির্দয় হব না। আর এইটা শোনার পরে ল্যান্ডলর্ড পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় তার ছেলের কথা। তার ছেলে তাকে বলেছিল যে আমি কখনোই আপনার মতো হতে চাই না।
এই জন্য ল্যান্ডলর্ড ফাইনালি তার মনটা চেঞ্জ করে ফেলে আর সে জেয়ের বাবার সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এই জন্য ল্যান্ডলর্ড জেয়ের নিচের ফ্লোরে সেই লোকজনের কাছে এসে তাদেরকে হুমকি দেওয়া শুরু করে যাতে করে তারা দ্রুত ঘর ছেড়ে চলে যায়। যদি পরবর্তী মাসের মধ্যে তারা ঘর না ছাড়ে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে, কারণ তার হাজব্যান্ড যেহেতু এই ঘরের মধ্যে সুইসাইড করেছে এই জন্য যতই খবরটা ছড়িয়ে পড়বে ততই তার প্রপার্টির দাম অনেকটা কমে যাবে। তবে তখন আমরা দেখতে পারি এই মহিলার যেই ছেলে ছিল সে ল্যান্ডলর্ডকে রিকোয়েস্ট করে বলে যে যদি আপনি ঘরটা সেল করতে চান তাহলে আমাদের কাছেই সেল করে দিন। আসলে যেহেতু আমার বাবা এখানে একটা ভালো বিজনেস দাঁড় করিয়েছে, দূর দূর থেকে মানুষ এখানে নুডলস খেতে আসে, এই জন্য আমি চাইছিলাম যেই কোনো ওয়েতে লোন করে হলেও এই ঘরটা কিনে ফেলতে। তবে ল্যান্ডলর্ড এটা শোনার পরে ইচ্ছা করে এত দাম বাড়িয়ে বলে যেটা তারা জীবনেও অ্যাফোর্ড করতে পারবে না। এদিকে যখন যে রাতের বেলায় বাসায় আসে তখন সে এখানে খাবার দাবার রেডি করা পেয়ে যায় আর তার বাবার একটা নোটও পেয়ে যায় যেখানে বলা ছিল যে নিউ ইয়ারের বেশি চাপের জন্য আমাকে রেস্টুরেন্টে ওভারটাইম করতে হচ্ছে, তুমি খাবার দাবার খেয়ে হোমওয়ার্ক করে শুয়ে পড়ো। আর আমরা দেখতে পারি যে ঠিক এমনটাই করে। আর পরদিন সকালবেলা যখন সে অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে যায় তখন সে দেখতে পারে তার বাবা এখনও ঘুমিয়ে আছে, কারণ যেহেতু সে রাত্রে ওভারটাইম করেছিল এই জন্য সে তার বাবাকে ডিস্টার্ব না করে নিজে থেকেই খাবার দাবার খেয়ে সব কিছু প্যাকেট করে সোজা স্কুলের দিকে বেরিয়ে পড়ে। তো এরপরে পরের সিনে আমরা দেখতে পারি ল্যান্ডলর্ড টাইয়ের সঙ্গে মিট করে তার নিচের ফ্লোরটা সেল করার ব্যাপারে কথাবার্তা বলে। তবে টাই তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে আমার চাইতে নুডলসওয়ালা আঙ্কেলের সেই ঘরটা এখন বেশি দরকার। এইটা বলার পরে সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর যখন যেই জিনিসটা জানতে পারে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে কান্নাকাটি করা শুরু করে। তবে এরপরে পার্কে গিয়ে তার বাবা তাকে এই সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলার ট্রাই করে। তার বাবা তাকে বলে যে দেখো, খারাপ কাজ করে যে কেউ তো বড়লোক হয়ে যেতে পারে, কিন্তু ভালো মানুষ হচ্ছে সেই যে কিনা ভালো কাজ করে আস্তে আস্তে করে বড়লোক হয়। যদি তোমার ভাগ্যে বড়লোক হওয়া থাকে তাহলে তুমি অবশ্যই হয়ে যাবে। তবে ভালো মানুষ তুমি তখনই হবে যখন তুমি নিজের সাথে সাথে তোমার আশেপাশের মানুষ, আশেপাশের জীবজন্তু এবং সমস্ত কিছুর ব্যাপারে খেয়াল রাখবে, সবার ভালো চাইবে। তো এখান থেকে সিন চলে আসে অনেকগুলো বছর সামনে। এখন আমরা দেখতে পারি যে একজন বড় মাপের ইঞ্জিনিয়ার হয়ে গেছে। সে এখন লাক্সারিয়াস অনেক বড় বড় ঘর বানায়। তবে তার সাথে সাথে সে সোলার প্যানেল এবং পরিবেশ বান্ধব ঘরের মধ্যে সমস্ত জিনিসগুলো রাখে যাতে করে পরিবেশের কোনো ক্ষতি না হয়। তাছাড়া সে প্রত্যেকটা এরিয়াতে স্কুলও বানানোর ট্রাই করে যাতে করে প্রত্যেকটা ছেলে মেয়ে তার পড়ালেখা কমপ্লিট করতে পারে। আমরা দেখতে পারি সে ছোট ছোট জিনিসগুলোতেও খুব বেশি করে মনোযোগ দেওয়া শুরু করেছিল। আসলে যদি তাকে কোনো ধারালো জিনিস বাইরে ফেলতে হতো তাহলে সে সেটাকে কোনো একটা কিছুতে র্যাপ করে ফেলতো যাতে করে যারা ময়লা নিতে আসবে বা কোনো জীবজন্তুর সেটা দিয়ে কোনো ক্ষতি না হয়ে যায়। যার মানে আমরা বুঝতে পারি যে ল্যান্ডলর্ডের মতো হার্টলেস একজন মানুষ হওয়ার জায়গায় তার বাবার মতো একজন ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যে কিনা ইমোশন দিয়ে সব কিছু চিন্তা করে চারপাশের মানুষের ভালো চায় এবং কখনোই তাদের ক্ষতি করতে চায় না। আর এমন একটা সুন্দর মেসেজ দিয়ে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।